বাংলাদেশে নির্বাচন ঘিরে বাড়তি আগ্রহ ও নজর প্রতিবেশী ভারতের। দিল্লির কূটনৈতিক মহলে চলছে নিবিড় পর্যবেক্ষণ। ওয়াশিংটন তেহরান সাম্প্রতিক সময়ে ব্যাপক উত্তেজনা, মার্কিন জাহাজকে ইরানি জলসীমা এড়িয়ে চলার নির্দেশ। ইসরায়েলি প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর ঘিরে উত্তাল সিডনির রাজপথ, যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে বিক্ষোভকারীদের নিন্দা। এবং জাপানে আগাম নির্বাচনে ভূমিধস জয় ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর। এই শক্ত অবস্থান কি দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করবে? বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছে আমি আমরিন নিভা। গণতন্ত্র ফিরিয়ে আনতে বাংলাদেশে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঘিরে বাড়তি আগ্রহ ও নজর রাখছে প্রতিবেশী ভারত। দিল্লির কূটনৈতিক মহলে এ নির্বাচন নিয়ে চলছে নিবিড় পর্যবেক্ষণ। দীর্ঘ 1.5 দশক পর আওয়ামী লীগ ছাড়া নতুন রাজনৈতিক শক্তির উত্থান ভারতের জন্য একেবারেই নতুন বাস্তবতা। কেন এই নির্বাচন দিল্লির জন্য এতটা গুরুত্বপূর্ণ জানাচ্ছেন আরাফাত ইয়াসার। বাংলাদেশের জাতীয় নির্বাচন মানেই দিল্লির বাড়তি সতর্কতা। তবে এবারের নির্বাচন ব্যতিক্রম, কারণ এই ভোটের মধ্য দিয়ে বহু বছর পর বাংলাদেশে এমন একটি সরকার আসতে চলেছে যেখানে আওয়ামী লীগ নেই। ঢাকায় আওয়ামী লীগ সরকারের সঙ্গে কাজ করতে অভ্যস্ত ভারতের জন্য এটি এক বড় পরিবর্তন। এই নির্বাচনে বিএনপি এককভাবে ক্ষমতায় আসতে পারবে কিনা, নাকি জামায়াতে ইসলামী সরকারের অংশ হবে, সেদিকেও সতর্ক নজর ভারতের। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত সরকারের অভিজ্ঞতা দিল্লির জন্য সুখকর ছিল না। যদিও বিশ্লেষকদের মতে এরপর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এসেছে বড় পরিবর্তন। তবুও জামায়াতের ভূমিকা এবার গুরুত্বপূর্ণ। সরকারে থাকুক বা শক্তিশালী বিরোধী দল হিসেবে নতুন সংসদে দলটির প্রভাব নিশ্চিত। দীর্ঘদিন জামায়াতকে ভারতের জন্য অঘোষিত রেড লাইন হিসেবে দেখা হলেও এবার সে অবস্থান কিছুটা নমনীয় হচ্ছে বলে ইঙ্গিত মিলছে। ভারতের সবচেয়ে বড় উদ্বেগ উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা। শেখ হাসিনার শাসন আমলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশের মাটিতে আশ্রয় পায়নি, যা দিল্লির জন্য ছিল বড় স্বস্তি। নতুন সরকার এই প্রশ্নে কী অবস্থান নেয় ভারতের, সেটি এখন মূল দুশ্চিন্তা। এই নির্বাচন থেকে দিল্লির প্রধান প্রত্যাশা বাংলাদেশে একটি স্থিতিশীল, নির্বাচিত ও প্রতিনিধিত্বমূলক সরকার গঠন। অন্তর্বর্তী সরকারের সময়কার অনিশ্চয়তার পর এবার নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা ফেরানোই সবার লক্ষ্য বলে মনে করা হচ্ছে। আরাফাত ইয়াসার, আরটিভি। ইরানের জলসীমা থেকে যতদূর সম্ভব দূরে থাকার জন্য মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। নতুন এক নির্দেশনায় মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন জানায়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় মার্কিন জাহাজগুলোকে যতটা সম্ভব ইরানের আঞ্চলিক জলসীমা এড়িয়ে চলতে হবে। স্থানীয় সময় সোমবার জারি করা এই নির্দেশনায় মার্কিন জাহাজের ক্যাপ্টেনদের ইরানি বাহিনীকে জাহাজে ওঠার অনুমতি না দিতেও বলা হয়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হলো। বিশেষ করে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনার প্রথম দফা শেষ হওয়ার পরই এলো নতুন এই নির্দেশনা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও বাণিজ্যিক জাহাজ চলাচল করে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র বলছে, নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের রাষ্ট্রীয় সফর ঘিরে উত্তাল সিডনির রাজপথ। একদিকে বন্ডাই সৈকতে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন, অন্যদিকে নগরের প্রাণকেন্দ্র টাউন হলে ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ। এই দুই বিপরীতমুখী চিত্রে সোমবার দিনভর টালমাটাল ছিল অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ডাকে হারজগকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে টাউন হলের সামনে সমবেত হন হাজারো বিক্ষোভকারী। ফিলিস্তিনি পতাকা ও প্রতীকী রক্তাক্ত পুতুল হাতে নিয়ে বিক্ষোভকারীরা গাজায় চলমান পরিস্থিতির নিন্দা জানান। একই সঙ্গে হারজগকে গ্রেপ্তারের দাবি জানান তারা। লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত 53 জন। এর মধ্যে 2 জন শিশুও রয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM জানায়, নৌকায় থাকা মাত্র 2 জন নারী যাত্রী বেঁচে গেছেন। তারা দুজনেই নাইজেরিয়ার নাগরিক। শুক্রবার লিবীয় কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে। নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরাও ছিলেন।
উত্তর পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল জাউইয়া থেকে যাত্রা শুরুর প্রায় 6 ঘন্টা পর নৌকাটি ডুবে যায়। চলতি বছর এ পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নিহত কিংবা নিখোঁজ হয়েছেন প্রায় 500 অভিবাসী। জাপানি আগাম নির্বাচনে বড় জয় পেয়েছেন দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি সংসদের 465 আসনের মধ্যে জয় পেয়েছে 316টি আসনে। সাম্প্রতিক বছরগুলোতে জাপানে এত বড় সংখ্যাগরিষ্ঠতা খুবই কম দেখা গেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই শক্ত অবস্থান কি জাপানের অর্থনীতির অবস্থান আরও দৃঢ় করতে পারবে? জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। একের পর এক প্রধানমন্ত্রী বদলের যুগ শেষ করে জাপানে শক্ত অবস্থান নিয়ে ক্ষমতায় এসেছেন সানাই তাকাইচি। দেশের আগাম নির্বাচনে ভূমিধস জয় তাকাইচির রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করছে। বিশ্লেষকরা বলছেন, এই জয় তাকাইচিকে সুযোগ দিচ্ছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিকে নতুন পথে নেয়ার। তবে সানাই তাকাইচির সামনে চ্যালেঞ্জও কম নয়। দীর্ঘদিন ধরেই জাপানের অর্থনীতি ধীরগতিতে চলছে। দেশটির জনসংখ্যা দ্রুত বয়স্ক হচ্ছে, কর্মক্ষম মানুষ কমছে, পাশাপাশি সরকারি ঋণের পরিমাণ এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এমন বাস্তবতায় নির্বাচনের সময় আরও বেশি সরকারি ব্যয়, গুরুত্বপূর্ণ শিল্পে বিনিয়োগ এবং কর কমিয়ে মানুষকে বেশি খরচে উৎসাহিত করার মতো প্রতিশ্রুতি দিয়েছিলেন সানাই তাকাইচি। তাকাইচির জয়ের পর জাপানের শেয়ার বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিনিয়োগকারীরা জাপানি শেয়ার কিনছেন, তবে সরকারি ঋণ ও মুদ্রা ইয়েন নিয়ে উদ্বেগ রয়ে গেছে। কারণ বেশি ব্যয় আর কম কর মানেই সরকারকে আরও বেশি ঋণ নিতে হবে। এতে বাড়তে পারে সুদের হার ও মূল্যস্ফীতি। 2025 সালে জাপানে চালের দাম দ্বিগুণ হয়। যে দেশে মানুষ বছরের পর বছর স্থির দামে অভ্যস্ত ছিল, সেখানে মূল্য বৃদ্ধি হওয়াটা জনগণের জন্য বড় এক ধাক্কা। বিশেষজ্ঞদের মতে, কর ছাড় স্বল্পমেয়াদে স্বস্তি দিলেও অতিরিক্ত ব্যয় মূল্যস্ফীতি বাড়াতে পারে। আরও একটি বড় সমস্যা কর্মী সংকট। নির্মাণ, কৃষি এবং সেবা খাতে পর্যাপ্ত লোকবল নেই। অভিবাসন এই সংকট কমাতে পারত, কিন্তু অভিবাসন ইস্যুতে তাকাইচি বেশ সতর্ক। তাকাইচি সরকার প্রযুক্তি, স্বয়ংক্রিয় ব্যবস্থা, নারী ও বয়স্কদের কাজে যুক্ত করার উপর জোর দিচ্ছে। চীনের সঙ্গে জাপানের সম্পর্ক বড় এক সমীকরণ। চীন জাপানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলেও দুই দেশের মধ্যে কাঁচামাল ও নিরাপত্তা নিয়ে টানাপোড়েন বাড়ছে। একই সঙ্গে তাকাইচি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চাইছেন, যার অংশ হিসেবে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, সানাই তাকাইচির সামনে সুযোগ যেমন বড়, চ্যালেঞ্জও তেমনি গভীর। অর্থনীতি, জনসংখ্যা, মূল্যস্ফীতি আর আন্তর্জাতিক ভারসাম্য সব মিলিয়ে সানাই তাকাইচির জন্য এটি এক কঠিন পরীক্ষা। এখন দেখার বিষয়, এই শক্ত ম্যান্ডেটকে কাজে লাগিয়ে তিনি জাপানকে নতুন গতি দিতে পারেন কিনা। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। চীনের সামরিক ঐক্য ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে একের পর এক নতুন সাফল্য অর্জন করেছে এশিয়ার এই পরাশক্তি। সামরিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থায় উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা এবং দুর্গম এলাকায় জরুরি যোগাযোগ নিশ্চিত করতে স্যাটেলাইট ভিত্তিক নতুন সেবার সূচনা, সব মিলিয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময় পার করছে চীন। এসব খবরের বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। চীনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানালেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার বেইজিংয়ের কেন্দ্রীয় সামরিক কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিতরা চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিংকে স্বাগত জানান। তাদের স্বাস্থ্য ও জীবনযাপন সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি গত এক বছরে দেশ ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অগ্রগতি নিয়ে আলোচনা করেন শি জিনপিং। এ সময় পার্টির নেতৃত্বে ঐক্যবদ্ধ সেনাবাহিনীকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা।
চীনে প্রথমবারের মতো উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক উড্ডয়ন সফল হয়েছে। যানটি তৈরি করেছে চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন। উৎপাদকরা জানিয়েছেন, গাড়ি আর ছোট উড়োজাহাজের সংমিশ্রণে তৈরি বাহনটি রাস্তা ও আকাশপথে সমান তালে চলতে পারবে। আকাশপথে 2 জন যাত্রী নিয়ে সর্বোচ্চ 150 কিলোমিটার গতিতে প্রায় 3000 মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে এটি। এছাড়া সড়ক পথে একবার চার্জ দিলে 300 কিলোমিটার পথ ভ্রমণ করা যাবে। ফলে গাড়িটি ব্যক্তিগত ভ্রমণের পাশাপাশি পণ্য পরিবহন ও জরুরি উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চীনে চালু হয়েছে নতুন এক স্যাটেলাইট শর্ট মেসেজিং সেবা। এর মাধ্যমে বেইতৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, সেখানে জরুরি যোগাযোগ নিশ্চিত করা যাবে। দেশটির প্রধান টেলিকম অপারেটরদের সহযোগিতায় এ সেবা চালুর ঘোষণা দিয়েছে চায়না স্পেস টাইম ইনফরমেশন কোম্পানি লিমিটেড। এটি মোবাইল নেটওয়ার্কের বিকল্প নয়, বরং পরিপূরক হিসেবে কাজ করবে বলে জানিয়েছে সংস্থাটি। এর মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকা, সমুদ্র, ট্রেকিং, প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি উদ্ধার অভিযানে স্যাটেলাইটের সাহায্যে সরাসরি টেক্সট বার্তা পাঠানো ও গ্রহণ করা যাবে। ইতোমধ্যেই গ্রাহকদের জন্য সেবাটি যুক্ত করেছে চীনের 3টি বড় টেলিকম অপারেটর, চায়না মোবাইল, চায়না টেলিকম এবং চায়না ইউনিকম। পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট NYPDর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নিয়মিত বাৎসরিক প্রি রমাদান কনফারেন্স। নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে অবস্থিত পুলিশ সদর দপ্তর 1 পুলিশ প্লাজাতে আয়োজিত এই কনফারেন্সে শহরের 5টি বড় থেকে বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রতিনিধিরা অংশ নেন। রমজানের নিরাপত্তা ব্যবস্থা, কমিউনিটি সহযোগিতা এবং ধর্মীয় সম্প্রীতি এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আয়োজিত সম্মেলন নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি মাসুদুল করিমের প্রতিবেদন জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বা NYPDর নিয়মিত বাৎসরিক প্রি রমাদান কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন ডাউনটাউন পুলিশ সদর দপ্তর 1 পুলিশ প্লাজায় এটি অনুষ্ঠিত হয়। এতে শহরের 5টি বড় থেকে মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রতিনিধিরা যোগদান করেন। কনফারেন্সের শুরু হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত দিয়ে। এরপর আগত অতিথিদের স্বাগত জানান NYPDর ইসলামিক শাখার প্রধান ইমাম তাহের কুকিকি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ। আরও বক্তব্য দেন ডেপুটি পুলিশ কমিশনার রেবেকা উইনার, ইন্টেলিজেন্ট ও কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান গ্রেস ব্রিস্টল। চলতি বছর রমজানে নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানান অতিথিরা। আর নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে 3500 মুসলিম পুলিশ সদস্য থাকার কথা উল্লেখ করেন মুসলিম শাখার সহ সভাপতি ক্যাপ্টেন বেকিম বিকাজ। বিশ্বস্ত উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী উত্তর আমেরিকায় আগামী 18 ফেব্রুয়ারি বুধবার থেকে পবিত্র মাহে রমাদান শুরু হতে পারে। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ব্রঙ্কস বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাসেম ইয়াহিয়া, ওজন পার্ক ফুলতলি জামে মসজিদের পরিচালক জামাল হোসেন, ম্যানহাটন মসজিদের লুৎফর রহমান কাশিমি, ইসলামিক টেলিভিশন US এর প্রধান নির্বাহী মোহাম্মদ শহীদুল্লাহ সহ অনেকে। ইমতিয়াজ আহমেদ, RTV। সাধারণ মানুষের কাছে শক্তিশালী কম্পিউটার মানে দ্রুত গেমিং বা ফাইল লোড, তবে নাসার কাছে শক্তিশালী কম্পিউটার মানে শতাব্দীর কাজ একদিনে শেষ করা। সেই লক্ষ্যেই নতুন সুপার কম্পিউটার অ্যাথেনা উন্মোচন করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ক্যালিফোর্নিয়ার এইমস রিসার্চ সেন্টারে স্থাপিত এই যন্ত্র ইতিমধ্যেই আলোচনায় এসেছে তার অসাধারণ সক্ষমতার কারণে। আরও জানাচ্ছেন আরফাত ইয়াসার। দেখতে খুব একটা ঝকঝকে নয়, তবে ক্ষমতায় রীতিমতো বিস্ময়কর। নাসার নতুন সুপার কম্পিউটার অ্যাথেনা এমন কাজ করতে পারে যা একটি সাধারণ কম্পিউটারের জন্য সময় লাগবে প্রায় 500 বছর। অ্যাথেনা সেই কাজ শেষ করে মাত্র 24 ঘন্টায়। এবছরের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ায় এইমস রিসার্চ সেন্টারে স্থাপন করা হয় এই সুপার কম্পিউটারটি। এর সর্বোচ্চ ক্ষমতা 20 পেটাফ্লপসের বেশি, অর্থাৎ প্রতি সেকেন্ডে 20 কোয়াড্রিলিয়ন হিসাব করার সক্ষমতা। এর ফলে নাসার পুরনো প্লাইয়াদিস বা 8Can সিস্টেমকেও ছাড়িয়ে গেছে অ্যাথেনা। অ্যাথেনাকে রাখা হয়েছে নাসার মডিউলার সুপার কম্পিউটিং ফ্যাসিলিটিতে। এই ব্যবস্থার বড় সুবিধা হলো নমনীয়তা। ভবন না ভেঙেই প্রয়োজন অনুযায়ী কুলিং সিস্টেম বা হার্ডওয়্যার আপগ্রেড করা যায়। এতে যেমন খরচ কমে, তেমনি গবেষণার কাজেও কোনো বাধা আসে না। শুধু দ্রুত নয়, অ্যাথেনা বিদ্যুৎ সাশ্রয়ী। উন্নত বাতাস চলাচলের ব্যবস্থার কারণে পুরনো সিস্টেমের তুলনায় বিদ্যুৎ খরচ অনেক কম।
বর্তমানে এটি ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার বড় মডেল প্রশিক্ষণ, পৃথিবী পর্যবেক্ষণ, জলবায়ু ও অ্যারোনটিক্স গবেষণায়। চন্দ্রযান অবতরণ, মঙ্গল গ্রহে প্রবেশ কিংবা গভীর মহাকাশ অভিযানের মতো মিশনে সামান্য ভুল মানেই কোটি কোটি ডলারের ক্ষতি। অ্যাথেনা হাজার হাজার সম্ভাব্য পরিস্থিতির সিমুলেশন চালিয়ে সেই ঝুঁকি কমাচ্ছে। অ্যাথেনা শুধু একটি সুপার কম্পিউটার নয়, এটি ভবিষ্যৎ মহাকাশ গবেষণার নির্ভরযোগ্য সঙ্গী বলে মনে করছেন বিজ্ঞানীরা। আরাফাত ইয়াসার, RTV। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।